ডিসকাস দ্য অ্যাসেট স্ট্রাকচার অফ কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকের অ্যাসেটের গঠন নিয়ে আমরা আজকে শুরু করব। তার আগে আমরা একটা ব্যাংক কোম্পানির মানে আমরা যে আগে অ্যাকাউন্টিং এর অঙ্ক ছিল, ওই অ্যাকাউন্টিং এর অঙ্কে ব্যালেন্স শিটে একটি ব্যাংক কোম্পানির অঙ্কে অ্যাসেট সমূহ কি কি থাকে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল আমাদের 93তম ব্যাংকিং ডিপ্লোমা আসলে এটা হচ্ছে ব্যালেন্স শিট, একটি ব্যাংকের ব্যালেন্স শিট। এটা তো এই ব্যালেন্স শিটটা একটুখানি আমরা দেখি, অঙ্কের আলোকে এখানে করা আছে। প্রপার্টি অ্যান্ড অ্যাসেট, এটা হচ্ছে এই যে XY ব্যাংক লিমিটেড ব্যালেন্স শিট অ্যাজ এট 31শে ডিসেম্বর 2020। তার মানে এই XY জেড ব্যাংকের ব্যালেন্স শিট এটা আমরা দেখব। তো এই ব্যালেন্স শিটে আমাদের কি কি থাকে? অ্যাসেট থাকে, এ থাকে, এল থাকে, আর শেয়ার হোল্ডার ইকুইটি থাকে। এসি শেয়ার হোল্ডার ইকুইটি। আচ্ছা, তো এই এল এবং শেয়ার হোল্ডার ইকুইটি এটা হচ্ছে আমাদের দায় পাশে থাকে সেটা। আর এই যে অ্যাসেট, এতে হচ্ছে অ্যাসেট। এই অ্যাসেট পাশে কি কি ধরনের অ্যাসেট থাকে সেগুলো আমাদের আলোচনা করতে বলছে ওখানে। যে একটি বাণিজ্যিক ব্যাংক বা একটি কমার্শিয়াল ব্যাংকে অ্যাসেটের গঠন নিয়ে আলোচনা করতে বলছে। এই যে প্রপার্টি অ্যান্ড অ্যাসেট যে সেকশন, এই প্রপার্টি অ্যান্ড অ্যাসেট সেকশনে কি কি ধরনের অ্যাসেট আছে, এই যে এখানে কি কি ধরনের অ্যাসেট আছে, এই যে ক্যাশ, ইনভেস্টমেন্ট, লোন অ্যান্ড অ্যাডভান্স, ব্যাংক প্রিমিয়াম, ফিক্সড অ্যাসেট, আদার অ্যাসেট, এই জিনিসগুলো আমাদের চেয়েছে ওখানে। যে একটি বাণিজ্যিক ব্যাংকে এই যে প্রপার্টি অ্যান্ড অ্যাসেট পাশে অ্যাসেট সমূহ কিভাবে গঠন করা হয়েছে এই জিনিসটা আমাদের চেয়েছে। তো আমরা এই আলোচনাটাই ওখানে করব একটু বড় সরে। এটা একটা নির্দিষ্ট অঙ্কের করা আছে, তো এটা হচ্ছে একটা নির্দিষ্ট অঙ্কের করা আছে, এই জন্য এখানে সব আইটেম দেওয়া নেই। হ্যাঁ, আমরা ওখানে সবগুলো আইটেম আলোচনা করব যে আমাদের এই অ্যাসেট পাশে কি কি ধরনের অ্যাসেট থাকে সেগুলো আমরা আলোচনা করব। একটু লেকচার শিটে ফিরে যাই। তো এখানে সে কথাই বলা আছে আমাদের যে একটি বাণিজ্যিক ব্যাংকে এই যে ডিসকাস দ্য অ্যাসেট স্ট্রাকচার অফ কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকের আমাদের অ্যাসেটের গঠন আলোচনা করতে বলছে। এখানে অনেক কটা দেওয়া আছে, মানে যেটাই বুঝাক না কেন ওই অ্যাসেটের গঠন বোঝাবে। মানে অ্যাসেট পাশে কি কি আমাদের ধরনের অ্যাসেট থাকে সেগুলো আমরা আলোচনা করব। তো এখানে প্রথমে বলা আছে ক্যাশ ইন হ্যান্ড। আমরা একটু বাংলা লেকচার শিট অনুসারে কথা বলি। তাহলে সম্পদ কাঠামো বা ব্যাংকের সম্পদ কাঠামো বলতে কি বুঝি? বারবার চলে যাচ্ছে। হ্যাঁ, এটা যে বাণিজ্যিক ব্যাংকের সম্পদ কাঠামো আলোচনা করো, বাণিজ্যিক ব্যাংকের সম্পদ গঠনের উপাদানসমূহ আলোচনা করো, বা ব্যালেন্স শিটে বাণিজ্যিক ব্যাংকের সম্পদ গঠন আলোচনা করো। মানে যেটা প্রশ্ন ওই ঘুরে উল্টে কিন্তু সম্পদ গঠনের দিকেই আসতেছে। তার মানে কি সম্পদ কি কি মানে নিয়ে সম্পদ সাইটে আমরা ব্যালেন্স শিট তৈরি করি সেটা আমাদের আলোচনা করতে বলছে।
বাণিজ্যিক ব্যাংকের ব্যালেন্স শিট সম্পদের পার্শ্বের উপাদানগুলি আলোচনা করো, এরকম। তো প্রথমে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের হাতে নগদ, ক্যাশ ইন হ্যান্ড। তো হাতে নগদটা আমাদের প্রথমে আসে, যে প্রথমে আমরা লিখি ক্যাশ ইন হ্যান্ড। ওই প্রপার্টি অ্যান্ড অ্যাসেট সাইডে আমরা প্রথমে যেটা লিখি সেটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। তো ক্যাশ ইন হ্যান্ড এটা কি, একটি ব্যাংকের, এটা তো জানি আমরা সব কিছু, যে একটি ব্যাংকের নিয়মিত প্রয়োজন মেটাতে প্রতিদিন যে পরিমাণ নগদ টাকা রাখা হয় তা বোঝায়। এটি একটি সম্পদ হিসেবে দেখানো হয়, বৈদেশিক মুদ্রায় নগদ আলাদাভাবে দেখানো হয়। এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের সম্পদ পার্শ্বের প্রথম উপাদান। এটা হচ্ছে, একটু আমরা আবার ওখানে যাই একটু। আচ্ছা, এখানে দেখুন, এই যে ক্যাশ ইন হ্যান্ড মানে ক্যাশ সেকশনে, এই যে অ্যাসেট পাশে এই যে ক্যাশ সেকশন, এই যে ক্যাশের মধ্যে ক্যাশ ইন হ্যান্ড আছে, তারপরে আছে বারবার উপরে যাচ্ছে, তারপরে আছে ক্যাশ ইন হ্যান্ড আছে, ক্যাশ উইথ বাংলাদেশ ব্যাংক আছে, মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিশ আছে, ব্যালেন্স উইথ আদার ব্যাংক আছে। এখন এই বিষয়টা আমরা ওখানে আলাদাভাবে আলোচনা করব, একটু দেখো। এখানে যে হাতে নগদ, বাংলাদেশ ব্যাংকের সাথে নগদ জমা, মানে ক্যাশ উইথ বাংলাদেশ ব্যাংক, যেটা সেটা একটু 3টা সেকেন্ড একটু ওয়েট। এই অধ্যায়ের মধ্যে এই অঙ্কটা কিন্তু মানে এই প্রশ্নটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো প্রথমে লিখবো ক্যাশ ইন হ্যান্ড, তারপর লিখবো বাংলাদেশ ব্যাংকের সাথে নগদ জমা অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে জমা, তারপর লিখবো অন্যান্য ব্যাংকে জমা। বাংলাদেশ ব্যাংকে আমাদের ব্যাংকের কিছু টাকা জমা থাকতে পারে বা জমা থাকে, সেটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংকে জমা। ক্যাশ উইথ বাংলাদেশ ব্যাংক, তারপরে আছে ক্যাশ উইথ আদার ব্যাংক, মানে অন্যান্য ব্যাংকে নগদ টাকা বা নগদ জমা। তারপরে থাকবে কল বা স্বল্প নোটিশে অর্থ। তো অর্থাৎ কলের এটা ইংরেজিটা হচ্ছে মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিশ। মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিশ, মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিশ, এটা এভাবে আপনিও লিখতে পারেন, যে বাংলায় মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিশ এভাবে লিখতে পারেন। তারপর আছে বিনিয়োগ, মানে এই ধারাবাহিকতা কিন্তু আপনার বজায় রাখতে হবে। এই সম্পদ পাশের যে গঠন, আপনি হাতে নগদ লেখার পর এই ঋণ লিখতেছেন তাহলে কিন্তু হবে না। আপনি কিন্তু এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, যে হাতে নগদ বাংলাদেশ ব্যাংকের জমা, তারপরে অন্যান্য ব্যাংকের জমা, তারপরে কল মানি যেটা, হ্যাঁ, মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিশ, তারপরে আছে বিনিয়োগ ইনভেস্টমেন্ট, তারপরে আছে 6 নম্বরে ঋণ এবং অগ্রিম সমূহ। তো এখানে এই ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে। যদি আমরা এই হাতে নগদ এটা লেখার পর দিয়ে এটা লিখি তাহলে হবে না, আমাদের ধারাবাহিকতা সবসময় বজায় রাখতে হবে। এখন এই ঋণ এবং অগ্রিমের মধ্যে আমাদের কি কি ধরনের থাকে, এখানে অনেক কিছু বলা আছে। যে ঋণ এবং অগ্রিমের মধ্যে ব্যাংকগুলি দেশি, এই সবগুলি কিন্তু এই জিনিসটা একটু আলোচনা করি, যে কল বা স্বল্প নোটিশে অর্থ, ব্যাংক গ্রাহকদের স্বল্প নোটিশে বা চাহিদা ভিত্তিতে ঋণ দেয়, যা ব্যাংকের সম্পদের দিকে আলাদাভাবে উল্লেখ করা হয়। বিনিয়োগ
ব্যাংকগুলি তাদের সংগৃহীত আমানতগুলি সরকারি সিকিউরিটিজ, শেয়ার, বন্ড, সোনায় বিনিয়োগ করে, যা ব্যাংকের সম্পদের দিকে আলাদাভাবে উল্লেখ করা হয়। ঋণ এবং অগ্রিমসমূহ এবং ছাড়যুক্ত এবং ক্রয়কৃত বিল। ব্যাংকগুলি দেশি বিদেশি সুনামধন্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ঋণ, নগদ, ক্রেডিট, ওভারড্রাফট এবং এই জাতীয় অন্যান্য সুবিধা প্রদান করে, যা ঋণ এবং অগ্রিম শিরোনামে অধীনে ব্যাংকের সম্পদের দিকে আলাদা করে উল্লেখ করা হয়। আমাদের ঋণ এবং অগ্রিম সমূহ, অ্যাডভান্স সমূহ, এই অ্যাডভান্স সমূহের মধ্যে আমাদের নগদ ক্রেডিট অর্থাৎ ক্যাশ ক্রেডিট, ওভারড্রাফট, ডিমান্ড লোন, এই বিষয়গুলো আলোচনা করতে হবে। যারা ক্রেডিটে কাজ করে তারা অবশ্য ভালো জানার কথা, এবং ম্যানেজার পর্যায়ে যারা আছে তারা একটু আরো ভালো জানার কথা। তারপরে আছে টাইম লোন, মেয়াদি লোন। এটা কোন সেকশনের মধ্যে আসবে? এটা সবগুলো আসবে এই যে ঋণ এবং অগ্রিম, অর্থাৎ ওই যে লোন এন্ড অ্যাডভান্স যেটা আছে, লোন এন্ড অ্যাডভান্স সেকশনের মধ্যে এটা আসবে। আচ্ছা, তো তারপরে আসবে স্থায়ী সম্পদ। যে ব্যাংকের যে অন্যান্য যে স্থায়ী সম্পদ আমাদের থাকবে, মানে ব্যাংকের যে স্থায়ী সম্পদগুলো আছে, জমি, ভবন, আসবাবপত্র, সরঞ্জাম, ব্যাংকের কম্পিউটার, এই জিনিসগুলো সবগুলো আমাদের দেখাতে হবে। তারপরে আসবে অন্যান্য স্থায়ী সম্পদ। অন্যান্য স্থায়ী সম্পদের মধ্যে ব্যাংকের যেগুলো আছে, অন্যান্য যেটা থাকে, মোটর গাড়ি, যন্ত্রপাতি, সহায়ক, স্টেশনারি, যা যা আছে বিজ্ঞাপন এখানে দেওয়া আছে সবকিছু, এই জিনিসগুলো আসবে। আমাদের এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। এই ধারাবাহিকতা যদি বজায় না রাখি তাহলে কিন্তু আমাদের মানে প্রশ্নে মার্ক পাওয়া কঠিন হয়ে যাবে। যে বাণিজ্যিক ব্যাংকের সম্পদের গঠন বলতে আমরা ধারাবাহিকভাবে লিখবো আর কি। এটা হচ্ছে এই যে এখানে যে ব্যালেন্স শিটটা এখানে যেটা করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন তো না ব্যালেন্স শিটটা? আচ্ছা, এই যে ব্যালেন্স শিট, আমরা যদি ক্যাশ লিখে, এই যে ক্যাশ সেকশনে এই যে ক্যাশ লিখে যদি ক্যাশের পর যদি আমরা এই প্রিমিসেস এটা দেই তাহলে কিন্তু আমাদের হবে না। আমাদের ধারাবাহিকতা সবসময় বজায় রাখতে হবে। ক্যাশ সম্পর্কিত যা আছে সব লিখতে হবে। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ উইথ ব্যাংক, ক্যাশ উইথ আদার ব্যাংক, মানে শর্ট নোটিশ, এই চারটা ক্যাশ সম্পর্কিত। তারপরে ইনভেস্টমেন্ট এখানে লিখবে ইনভেস্টমেন্ট সম্পর্কিত। লোন এন্ড অ্যাডভান্সের মধ্যে আমাদের যে ওই যে সিসি অর্থাৎ কি বলে ক্যাশ ক্রেডিট, ডিমান্ড লোন, টাইম লোন, যে বিষয়গুলো আছে সেগুলো লোন সেকশনের মধ্যে লিখবো। প্রিমিসেস অ্যান্ড ফিক্সড অ্যাসেটের মধ্যে আমরা একটা ব্যাংকের যে প্রিমিসেস বা বিল্ডিং, দালান কোঠা, যে ইয়েগুলো আছে, স্থায়ী সম্পদগুলো আছে, ফার্নিচার, সেগুলো এর মধ্যে দেখাবো। আর আদার অ্যাসেটের মধ্যে যদি কোনো আমাদের যেমন স্টেশনারি বা অগ্রিম বিজ্ঞাপন দেওয়া হয়েছে, বা হচ্ছে আমরা কোনো কিছু আমরা পাবো, কোনো সম্পদ, কোনো ইন্টারেস্টের টাকা আমরা পাবো, হয়তো অন্য ব্যাংকে যে টাকা জমা করছি, যেমন এই যে কই গেল, এই যে ব্যালেন্স উইথ আদার ব্যাংক, অন্যান্য ব্যাংকে যে জমা করেছি, সেই জমার টাকার উপর আমরা ইন্টারেস্ট পেয়েছি, সেই ইন্টারেস্টটা বকেয়া আছে, আমরা এখনো পাই নাই, সেটা হচ্ছে এই আদার অ্যাসেটের মধ্যে আসবে। অ্যাক্রুড ইন্টারেস্ট, অ্যাক্রুড ডিভিডেন্ড, এইরকম মানে কোনো লভ্যাংশ যদি বকেয়া থাকে, যে লভ্যাংশটা আমরা পাবো, আমরা দিব না, সেই ধরনের লভ্যাংশ হচ্ছে আমাদের অ্যাসেট হিসেবে গণ্য হবে। এই ধারাবাহিকতা অবশ্যই আমাদের বজায় রাখতে হবে। যদি বজায় না রাখি তাহলে কিন্তু আমাদের মার্ক পাওয়া কঠিন হয়ে যাবে। তাহলে এইভাবে একটি বাণিজ্যিক ব্যাংকের সম্পদ গঠন হয় আর কি। এই প্রশ্নটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন।